35 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটা সুতার সাহায্যে 1 গ্রাম ভরের দুইটা শোলা বল একই বিন্দু থেকে ঝুলিয়ে দেওয়া হলো। এখন সমপরিমাণ আধান যদি দেওয়া হয় তাদের মাঝখানে, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে, কারণ সমপরিমাণ বা সমধর্মী চার্জ একে অপরকে বিকর্ষণ করে। সেই কনসেপ্ট অনুযায়ী এই বল দুটাও কি একে অপরকে বিকর্ষণ করবে। ওকে, সো বিকর্ষণ করলে কি হবে? বিকর্ষণ করলে তারা একে অপর থেকে দূরে চলে যাবে। তার মানে ইনফিনিটলি তারা একজন আরেকজন থেকে দূরে চলে যাওয়ার কথা না, বাট প্রশ্ন এখানে বলছে যে তারা সাম্যাবস্থায় আছে, মানে কোনো একটা সময় তারা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে, মানে কি তারা আর নড়াচড়া করতেছে না। তাহলে সেই সাম্যাবস্থান ওই একটা পজিশন, সেই পজিশনের কিছু বর্ণনা আমাকে দিছে। সো আমরা সাম্যাবস্থানটা খুঁজবো কীভাবে? তারা বলছে যে সাম্যাবস্থায় সে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে থাকে। এখন প্রতিটি বলে আধানের পরিমাণ নির্ণয় করতে হবে। সো প্রথমত এই পুরো প্রশ্নটা তো ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, সো আমরা এটাকে চিত্রায়িত যদি করে নিই তাহলে আমাদের সলিউশনে খুবই ইজি হবে। ওকে, সো চিত্রটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। সো ধরো এখানে একটা ছাদ আছে, এটা হচ্ছে তোমার ছাদ, যেখানে আমি দুইটা সুতা ঝোলানো আছে একটা নির্দিষ্ট বিন্দুতে। সো ধরো এটা হচ্ছে সেই বিন্দু যেখানে আমরা সুতা ঝোলানো আছে, এবং দুইটা সুতার লেন্থ ধরো তুমি L ধরতে পারো, অর্থাৎ সুতার দৈর্ঘ্য যদি আমি চিন্তা করি সেই সুতার দৈর্ঘ্য হবে ক্যাপিটাল L আমরা ধরে নিলাম, এবং দুইটা সুতার ভিতরের একেবারে লাস্ট প্রান্তে আমরা দুইটা বল ঝুলিয়ে দিয়েছি, এবং দুইটা হচ্ছে যে কোনো ধরনের বল হতে পারে, বাট যে কোনো ধরনের বল বলতে অবশ্যই তোমাকে কন্ডাক্টিং বল হইতে হবে, মানে তুমি এটার ভিতরে চার্জ দিবা। তো সো চার্জ ধারণ করার জন্যে তাকে কন্ডাক্টিং হইতে হবে। সো দুইটা সোলার বল বা যে কোনো ধরনের বল তুমি ইউজ করতে পারো, যাদের ভর তুমি নিছো 1 গ্রাম, বা SI ইউনিটে যদি আমি কনভার্ট করি 10⁻³ কেজি। ওকে, এখন দুইটার ভিতরে আমি কিউ পরিমাণ চার্জ দিলাম, যেহেতু বলছে সম পরিমাণ চার্জ দিতে, সো এখানে কিউটা তোমার পজিটিভও হতে পারে নেগেটিভ হতে পারে, বাট এতটুকু আমরা শিওর যে কোনো অ্যাট এ টাইমে হয় সে দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, এমন হবে না যে একটা পজিটিভ আর একটা নেগেটিভ। যেহেতু দুইটাই সেম চার্জিত, তাহলে অবশ্যই দুইটা একটা আরেকটা কী করবে? বিকর্ষণ করবে না। এখন বলো তো কেন বল দুইটা একটা আরেকটাকে বিকর্ষণ করবে? কারণ তুমি যদি নর্মালি চিন্তা করো, সুতার ভিতরে কোনো চার্জ না দাও, দুইটা সুতা বা দুইটা বল তোমার কি এই একই জায়গায় এসে কি তারা একটা একটার সাথে টাচ করে থাকবে না? যদি মনে করো তাদের ভিতরে তুমি কোনো ধরনের চার্জ দাও নাই, তাহলে কি হবে? সিম্পলি সুতাটা যখন তুমি হাত দিয়ে ছেড়ে দিবা তখন দুইজনই এখানে এসে মিলিত হয়ে যাবে, তারপর শেষ, স্টেবল, আর কোনো নড়াচড়া কিন্তু নাই। ঠিক আছে, কিন্তু চিন্তা করো তুমি যখন তাদের ভিতরে চার্জ দিবা, ধরো বাইরে থেকে কোনোভাবে দুইটার ভিতরে অ্যাট এ টাইম কিউ পরিমাণ চার্জ তুমি সাপ্লাই করে দিছো, যেহেতু দুইটার ভিতরে কিউ পরিমাণ চার্জ সাপ্লাই করছো, দুইটাই সেম চার্জে চার্জিত, তাহলে দুইটা বল কি একটা আরেকটাকে বিকর্ষণ করবে না? এখন এই যে বিকর্ষণের যে পরিমাণ বা এই যে বিকর্ষণ যে করবে, সেটা আমরা কোন কনসেপ্ট থেকে পাই? সেইটা আমরা পাই কুলম্বের কনসেপ্ট থেকে। কারণ দুইটা চার্জ একটা আরেকটাকে বিকর্ষণ যখন করে, এটার মানে হচ্ছে এই চার্জটা একটা চার্জ অপর চার্জকে যেই বলে বিকর্ষণ করবে, অন্য চার্জটা আগেরটাকে কি সেম বলেই কিন্তু বিকর্ষণ করবে না, অপোজিট ডিরেকশানে। তাহলে তুমি যদি চিন্তা করো এই বস্তুটার উপরে বা এই বলটার উপরে আমাদের এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার বল, আচ্ছা 1 2 আমরা না বলি, একটা আরেকটাকে বলি, যে দুইটাই ধরো সেম অ্যামাউন্টের ভর এবং সেম পরিমাণ চার্জ। সো ধরো অন্যটা এটাকে FC পরিমাণ যদি কুলম্ব বল দিয়ে বিকর্ষণ করে, তাহলে সেম ডিরেকশানে সেম সরলরেখা বরাবর অপোজিট ডিরেকশানে FC পরিমাণ বলে এই চার্জটাও কি অপরটাকে বিকর্ষণ করবে। বুঝতে পারছো? তার মানে এখানে একটা বল, এক ধরনের বলের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারলাম, সেটা হচ্ছে FC। এখন চিন্তা করো শুধুমাত্র যদি এই বলটাই যদি উপস্থিত থাকতো এই পুরো সিস্টেমে, তাহলে কি ঘটতো? তাহলে ঘটতো এই যে এই দুইটা বল একটা আরেকটা থেকে আজীবন দূরেই চলে যেতে থাকতো, কারণ কুলম্ব বলের রেঞ্জ কত তোমার? অসীম পর্যন্ত না? তাহলে যতক্ষণ না তারা অসীমে পৌঁছাইতেছে ততক্ষণ পর্যন্ত একটা আরেকটাকে বিকর্ষণ করতেই থাকলো। বাট এটা হয় নাই, তারা এক সময় সাম্যাবস্থানে পৌঁছাই গেছে। তাহলে তোমরা বুঝতেই তো পারছো অবশ্যই এখানে অন্য আরেক ধরনের বলের উপস্থিত থাকা উচিত, বা অন্য অসংখ্য বল, মানে একের বেশি বল এখানে থাকা উচিত। কারণ যখন তারা সাম্যাবস্থায় পৌঁছায়, এটা কি এমন যে শুধুমাত্র এই চার্জটা সাম্যাবস্থায় পৌঁছায় গেছে, এটা পৌঁছায় নাই তখন? না। সো অ্যাট এ টাইম তারা দুইটাই কিন্তু সাম্যাবস্থায় পৌঁছাইছে,
তাহলে এই দুইটা বস্তুর উপরেই শুধুমাত্র একটা একটা করে বল যদি কাজ করে, একটা বল দিয়ে কখনোই সাম্যাবস্থা হবে না। তাহলে একের অধিক বল কাজ করবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টে। তুমি চিন্তা করো, ডান পাশেরটা 1 নাম্বার পার্ট, বাম পাশেরটা হচ্ছে 2 নাম্বার পার্ট। সো আমরা যে কোনো এক পাশে যদি অ্যানালাইসিস করি, তাহলে যে কোনো এক পাশে দেখি কী কী বলের আর উপস্থিত থাকতে পারে। যেহেতু আমরা অবভিয়াস যেটা যে বস্তুর যেহেতু ভর আছে, তাহলে অবশ্যই তার একটা ওজন কাজ করবে পৃথিবীর দিকে বা পৃথিবীর কেন্দ্রের দিকে, এমজি। সো এমজি পরিমাণ একটা বল কিন্তু এই বিন্দুতে কাজ করতেছে। তাহলে এই দুইটা বলের মিলিত যে লব্ধি, সেটা কি শূন্য হওয়া সম্ভব? কখনোই। দেখো, এই দুইটা বলের তুমি যদি লব্ধি করতে চাও, তাহলে অবশ্যই লব্ধির ডিরেকশন কিন্তু এই দিকে হয়ে যায় বা এইখানে কোনো একটা পাশে কিন্তু হয়ে যায়। বাট আমরা তো বুঝতেই পারছি যে এখানে লব্ধি কত হইতে হবে, 0 হইতে হবে না। তাহলে অবশ্যই এখানে আরেকটা বলের উপস্থিত থাকা লাগবে, এবং সেই বলটা আমরা একটু ভালোভাবে যদি চিন্তা করি বুঝতে পারবো যে এখানে যেহেতু তুমি সুতা দিয়ে বেঁধে রাখছো এই প্রান্তে, তাহলে অবশ্যই সুতাটা এই বলটাকে টি পরিমাণ বলে টানবে। সো এখানে একটা টান বলও কিন্তু কাজ করবে, বোঝা গেছে? তাহলে এই 3টা বলের লব্ধি এখানে শূন্য হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, কারণ 3টা বল ভিন্ন ভিন্ন ডিরেকশনে কাজ করতেছে, তাদের লব্ধি শূন্য হওয়া সম্ভব। এবং এই একটা পাশে যেই পরিমাণ যে বলগুলা কাজ করতেছে, তুমি চোখ বন্ধ করে অপর পাশে কি সেম বলগুলা কাজ করতেছে সেটা বলেই দিতে পারো। সো আমরা যে কোনো এক পাশ নিয়ে কাজ করলেই কিন্তু আমাদের এনাফ। ওকে, সো আমরা একটা কাজ করি, যেহেতু আমরা বুঝতে পারলাম যে এই পাশের এই অংশটা সাম্যাবস্থানে থাকবে, এই পাশের এই অংশটাও সাম্যাবস্থানে থাকবে, সো আমরা শুধুমাত্র এই অংশটাকে মনে করি সাম্যাবস্থানে আছে। তাহলে সাম্যাবস্থার শর্ত কী বলো তো? সাম্যাবস্থা আমরা জানি নিউটনের সেকেন্ড ল বা নিউটনের ল অনুযায়ী সাম্যাবস্থা বলতে বোঝায় যে ওই বস্তুর উপর এফ নেট কত, 0। তার মানে এখানে লব্ধি বল 0 হবে। তাহলে এই যে সিনারিও 1 নম্বর কেসের ক্ষেত্রে আমরা যদি বলের লব্ধির ইকুয়েশন ইউজ করতে চাই, বা বলের লব্ধি যখন বলের লব্ধি যদি 0 আমরা কল্পনা করি, তাহলে আমাদের এখানে কি কি জিনিস একটু মাথায় রাখা লাগবে। ধরো আমি একটু মুছে নিই যে এই যেগুলা। ওকে, সো প্রথমত এই বিন্দুতে যেই বলগুলা কাজ করতেছে, এই 3টা বল কে কার সাথে কত ডিগ্রিতে কাজ করতেছে সেটা একটু আমাদের একটু বের করা দরকার। কারণ যেহেতু লব্ধি বের করব, তাহলে বলদের মধ্যেকার যে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা তো আমাদের জানা দরকার, তাই না? ওকে, তাহলে সেটা জানার জন্য আমরা প্রশ্নের আমাদের যে উদ্দীপক সেটা একটু সাহায্য নিতে পারি। সেখানে একটা ডাটা কিন্তু আমাদের মিসিং আছে। সেই ডাটাটা কি? এই যে উলম্বের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে যে প্রত্যেকটা বল, সেটা কি? আমরা যদি উলম্ব চিন্তা করি, এই যে ডটেড লাইনটা, সেটার সাথে দুই পাশে যেই বলের সুতাগুলা ছড়ানো আছে, তারা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাকে বলা হয়েছে, সেটার ভ্যালু 60 ডিগ্রি। ওকে, তাহলে এই পাশে এটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, তুমি এখন চিন্তা করো এই এফসি এবং এমজি তারা তো একে অপরের 90 ডিগ্রিতে কাজ করবে, একে অপরের 90 ডিগ্রি। সো এই দুইটাকে আমরা যদি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস হিসেবে কাউন্ট করে নেই, যে এক্স অ্যাক্সিস বরাবর এফসি কাজ করতেছে, ওয়াই অ্যাক্সিস বরাবর এমজি কাজ করতেছে, তাহলে আমরা এখানে বুঝতে পারি কি যে টি যেই বলটা কাজ করতেছে, টান বল, সেইটা আমাদের উলম্বের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে? 60 ডিগ্রি না? কারণ এই দুইটা কোণ একটা কি একান্তর কোণ। সো একান্তর কোণের মান কি সমান হয়, যেহেতু এই রেখা এবং এই রেখা পরস্পর সমান্তরাল। সো এখন আমাদের মেজরিটি কাজ কিন্তু হয়ে গেছে। আমাদের এই টি বলটা উলম্বের সাথে 60 ডিগ্রি কোণে কাজ করতেছে। এখন আমরা যদি এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর বলের সাম্যাবস্থা অ্যাপ্লাই করি, যে এফ নেট সমান সমান যে 0 হয়, তার মানে এক্স অ্যাক্সিস বরাবর নেট ফোর্স কত হবে? 0 হবে না? এখন বলো এক্স অ্যাক্সিস বরাবর কী কী বল কাজ করতেছে? এক্স অ্যাক্সিস বরাবর একটা বল কাজ করতেছে হচ্ছে এফসি, আরেকটা বল কি সেটা আমরা বুঝতে পারি নাই, কারণ আর কোনো বল কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে না। বাট আমরা সেটাকে এক্স অ্যাক্সিস বরাবর নিয়ে আসতে পারি কিভাবে? এই যে দেখো, টি যেই টান বলটা, সেটা কোনো অ্যাক্সিস বরাবর কাজ করতেছে না, সেটা এক্স অ্যাক্সিস বরাবরও নাই, ওয়াই অ্যাক্সিস বরাবরও নাই। যেহেতু এক্স এবং ওয়াই অ্যাক্সিসের মাঝামাঝি কোথাও একটা আছে, তো আমরা জানি বলকে আমরা অ্যাক্সিস বরাবর উপাংশ ভেঙে নিতে পারি যদি তারা কোনো অ্যাক্সিস বরাবর কাজ না করে। তাহলে টি এর ওয়াই অ্যাক্সিস বরাবর উপাংশকে যদি আমরা টি ওয়াই ধরি, এক্স অ্যাক্সিস বরাবর উপাংশে যদি টি এক্স ধরি, তাহলে আমরা এখানে ক্লিয়ারলি দেখতেই পাইতেছি যে এক্স অ্যাক্সিস বরাবর দুইটা বল অপোজিট ডিরেকশনে কাজ করতেছে। তাহলে তুমি কি লিখতে পারো না যে টি ওয়াই ইজ ইকুয়ালস টু এফ সি
আচ্ছা আমাদের এক্স ওয়াই ধরাটা একটু ভুল হয়ে গেছে, বাট ধরে নিও তুমি এটাকে টি এক্স ধরলে ধরতে পারো, সমস্যা নাই। বা টি এক্স বা টি, আমরা যেহেতু এখানে টি ওয়াই ধরছি, তো এটার ভ্যালু কত হবে এখানে বলো তো? সো টি যেই ফোর্সটা সেটা তোমার এক্স এক্সিসের সাথে কত ডিগ্রি কোণ তৈরি করছে সেটা কিন্তু আমরা জানি না, বাট ওয়াই এক্সিসের সাথে তৈরি করছে 60 ডিগ্রি কোণ। তাহলে ওয়াই এক্সিস বরাবর যখন উপাংশ নিবা তখন নিতে হবে তোমাকে টি কস 7 ডিগ্রি। তাহলে এক্স এক্সিস বরাবর আমাদের হবে টি সাইন 7 ডিগ্রি ইজ ইকুয়ালস টু তোমার এফ সি। এখন এফ সি মানে কি বলো তো? এফ সি মানে আমরা আগেই বলছিলাম এটা হচ্ছে কুলম্ব বল। এফ সি মানে কিন্তু কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখ বল এরকম না, আমরা আমাদের এই কেসে এখানে কোনো রোটেশন নাই, তাহলে এটা একটা কুলম্ব বল কিন্তু হবে এখানে। সো কুলম্ব বলের ইকুয়েশন কি? এফ সি হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। সো দুইটা বল আমাদের কখন এফ সির ভ্যালুটা দরকার? ধরো এখানে তো আমাদের এফ সির ভ্যালু যে আমাদের লাগবে বলছি, ছোট্ট একটা জিনিস দেখে নাও। ধরো এই যে দুইটা সোলার বল তারা তো একসময় কাছাকাছি ছিল, তখন তাদের মাঝখানে যেই পরিমাণ এফ সি ছিল, তারা যখন একটু দূরে যাবে বিকর্ষণের কারণে, তখন তাদের ভিতরে যে এফ সি দুইটা কি সমান হবে? না, দুইটা তো ভিন্ন ভিন্ন হবে। তাহলে এটা এফ সি ওয়ান, এটা এফ সি টু, এরকম করতে করতে যখন তারা সাম্যাবস্থায় পৌঁছে যাবে তখন তাদের ভ্যালু মনে করো এফ সি ধরলাম। তাহলে সবগুলা এফ সি কিন্তু একটার চেয়ে আরেকটা কিন্তু কি আলাদা। তাহলে যেহেতু সবগুলাই একটা আরেকটার চেয়ে আলাদা, তাহলে তুমি কোন এফ সিটা নিবা? তুমি ওই এফ সি নিবা যেখানে সাম্যাবস্থায় এফ নেট জিরো হয়েছে। যখন এফ নেট জিরো হয়েছে তখন দুইটা বল একটা আরেকটা থেকে কত ডিগ্রি অ্যাপার্টে ছিল এটা কি তুমি জানো? এটা তো তুমি জানো না। তো তুমি ধরে নাও তারা একজন আরেকজন থেকে যে অ্যাপারেশন বা যে সেপারেশনে আছে, রৈখিক সেপারেশন, সেই রৈখিক সেপারেশনের ভ্যালু স্মল আর। বোঝা গেছে? তাহলে আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, এফ সি হচ্ছে কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু। এখন কিউ ওয়ান কিউ টু দুইটাই তো সেম, তাহলে কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই স্মল আর স্কোয়ার, যেখানে স্মল আরটা আমরা এখনও জানি নাই, বাট আমরা বের করতে পারবো, আমরা একটু পরে আসতেছি সেটার ভিতরে। বাট আমরা এখানে একটা সফলতা লাভ করলাম যে এখানে আমাদের একটা ইকুয়েশন বের হয়েছে। আমাদের এখানে আরেকটা ইকুয়েশন দরকার। কেন আরেকটা ইকুয়েশন দরকার? কারণ আমাদের এখানে ভেরিয়েবল অ্যাকচুয়ালি দুইটা। আমরা যদি চিন্তা করি মোট হচ্ছে তিনটা আমাদের এই ইকুয়েশনে, যে টি কিউ এবং আর, টি কিউ এবং আর, যেটার ভিতরে আমি একটু আগেই তো বলছি যে আর এর মানটা অলরেডি আমাদের ইনফরমেশন থেকে বের করা যাবে। বাট টি এবং কিউ যদি তুমি চিন্তা করো, এই দুইটা হচ্ছে এখানে ভেরিয়েবল। তাহলে দুইটা ভেরিয়েবল, দুইটা ইকুয়েশন লাগবে। সো আরেকটা ইকুয়েশন কি? ওয়াই অ্যাক্সিস বরাবর লব্ধির সাম্যাবস্থার ইকুয়েশন যদি আমরা লিখি, দেখো উপরের দিকে টি এক্স, নিচের দিকে এম জি, দুইটা একটা আরেকটা যদি অপোজিট হয় এবং সমান হয় তখনই কি লব্ধি জিরো হওয়া সম্ভব। তাহলে তুমি এখানে লিখতে পারো কি টি এক্স হচ্ছে এম জির সমান, বা টি এক্স মানে হচ্ছে টি কস 7 ডিগ্রি ইজ ইকুয়ালস টু এম ইন্টু জি। সো দুইটা ইকুয়েশন পাইলা। এখন দুইটা ইকুয়েশনে তুমি একটা কাজ করো, তোমার তো কিউর মান দরকার। সো 1 নং ইকুয়েশনকে আমরা যদি ভাগ দিয়ে দেই 2 নং ইকুয়েশন দিয়ে, তাহলে কিন্তু আমাদের টিগুলা কাটা চলে যায়। উপরে থাকে সাইন 7 ডিগ্রি, নিচে থাকে কস 7 ডিগ্রি এক পাশে, আরেক পাশে থাকে এখানে তোমার কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার ইন্টু এম জি। ওকে, তাহলে এখানে দেখো তোমার কোন কোন ভ্যালুটা বের করা দরকার এবং কোন কোন ভ্যালুটা তোমার অ্যান্সার হবে। এখানে আমাদের বের করতে বলছে কিউর মান, তাহলে কিউ বাদে বাকি সবগুলো ভেরিয়েবলের ভ্যালু কোনো না কোনোভাবে আমাদের বের করা জানা দরকার। আমরা এম এর মান জানি 10⁻³ কেজি, জি এর মান তো আমরা জানি 9.8 ইউজ করব, মিটার পার সেকেন্ড ইনভার্স 2। আর এর মান কি আমরা জানি না, আইডিয়া বের করবো আমরা। এখন কে এর মান জানি 9 × 10⁹। সো আর এর ভ্যালুটা আমরা কীভাবে বের করবো দেখো তো। সো আর এর ভ্যালুটা বের করার জন্য আমরা একটু জ্যামিতির সাহায্য নিব। এখানে আমাদের যে একটা সেট আপটা দেওয়া আছে, এখানে দেখতে অনেক বোঝা যাইতেছে না। সো এটা একটা ট্রায়াঙ্গেল, তুমি যদি চিন্তা করো সেই ট্রায়াঙ্গেলটা আমি আলাদাভাবে মনে করো এখানে আঁকলাম, ঠিক আছে? সো ধরো এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলটা সমান দুইটা ভাগে ভাগ করা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 7 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কত ডিগ্রি? 7 ডিগ্রি। আমাদের যেই আর, সেটা হচ্ছে এখানে এই কমপ্লিট অংশটা। এখন কমপ্লিটটা তো আর, বাট অর্ধেকটা কত হবে? r/2 না? এবং এটা তো 90 ডিগ্রি বোঝাই যাইতেছে, কারণ উলম্বের সাথে যেহেতু 60 ডিগ্রিগুলো নেওয়া, তাহলে এটা তো 90 ডিগ্রি হবেই হবে। এবং আমরা এটার দৈর্ঘ্য জানি এল, মানে এটার মান আমরা ধরে নিছি কত? এল। এবং এই এল এর ভ্যালুটা প্রশ্নে দেওয়াই আছে শুরুতে, 35 সেন্টিমিটার দৈর্ঘ্যের সুতা। সো এল এর মান হচ্ছে কত? 35 সেন্টিমিটার, বাট তুমি যদি এসআই ইউনিট নাও 0.35
0.35 মিটার। সো এখন তুমি যদি এখানে এই কোণের মানটা ইউজ করে r/2 এর ভ্যালু বের করতে পারবে না? কীভাবে করবা? দেখো, এটা যদি হয় অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলের অপোজিট ডিরেকশনে থাকবে লম্ব এবং এখানে আছে কত? অতিভুজ। তাহলে আমরা এখানে লিখতে পারি sin 7 ডিগ্রি ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। সো লম্ব হচ্ছে r/2 আর অতিভুজ হচ্ছে কত? 0.35। তার মানে আর এর মান হচ্ছে sin 7 ডিগ্রি ইন্টু 0.35 ইন্টু 2। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের আর এর মান, যেটা আমরা করলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের রেজাল্টটা আসতেছে প্রায় 0.0853 মিটার। ওকে, তো সবগুলো ভ্যালুতে আমরা পেয়ে গেছি। সো এই ইকুয়েশনে আমরা এখন সেটা বসাই দিব। তাহলে উপরে হচ্ছে sin 7 ডিগ্রি, নিচে হচ্ছে cos 7 ডিগ্রি, কে হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু কিউ স্কোয়ার, নিচে হচ্ছে আর স্কোয়ার, তাহলে 0.0853 হোল স্কোয়ার ইন্টু mg। m হচ্ছে 10⁻³ এবং জি হচ্ছে 9.8। ঠিক আছে, সো এইখান থেকে আমরা কিউ স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি। এটা প্রায় 9.72 ইন্টু 10⁻16 কাছাকাছি আসতেছে। সো এটাকে যদি রোট করো তাহলে 16 অর্ধেক হয়ে যাবে রোট ওভারের ভিতরে ভ্যালুটা। 3.12 হচ্ছে 9.72 রুট 10⁻16কে রুট করলে পাবো 10⁻8 এবং অ্যান্সার হবে কি? কুলম্ব। ওকে, তাহলে আমাদের প্রত্যেকটা যেই আধান ছিল তাদের ভিতরে আমাদের অ্যান্সার কি হবে বলো তো? এখানে যে প্রত্যেকটার ভিতরে সমপরিমাণ যে তুমি আধান দিছো, তাহলে সেই আধানটাকে তুমি দুইটাভাবে অ্যান্সার করতে পারো। হয় তুমি বলো যে দুইটা চার্জই হচ্ছে 3.12 10⁻8 কুলম্ব, অথবা তোমার দুইটা চার্জই হচ্ছে -3.12 ইন্টু 10⁻8 কুলম্ব। কারণ দুইটাই যদি প্লাস হয় এবং দুইটাই যদি মাইনাস হয়, দুইটার জন্যই কিন্তু অ্যান্সার এখানে তোমার কি হবে? কারেক্ট হবে। ওকে, তাহলে এখানে অ্যান্সার কিন্তু দুইটাকেই লিখে দিতে হবে, যে এইটা বা এইটা।